বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ। পরিষ্কার ঘোষণা, জামাতে ইসলামের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই ইনশাআল্লাহ তাআলা আজিম। এদেশ আমার, এদেশ আমি গড়ব, এদেশের জন্য দিয়েই চলবো। এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেব। আমি বসে বসে বেকার ভাতা খাবো না। লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত ফেনীবাসী, আপনাদের অনেকগুলা সমস্যা আছে। দুই একটা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল। ৩৬ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত 12 আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুড়ে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না, আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম। আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। জায়গায় জায়গায় হাঁটু পানি, কোমর পানি। আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে? কয় হ্যাঁ করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গা করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলিয়ে গেছে। আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে, এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে। ওই সময়টা ভাঙা বাঁধের জায়গায় যেতে পারিনি। এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা, এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহাদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে না। মহান রবের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আবরার ফাহিদকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও। আরো 12 জন যারা শহীদ হয়েছে তাদের কবরগুলাকে তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও। তাদের কবরগুলার সাথেও জান্নাতের দরজা জানালা খুলে দাও। তাদের সকলের আপনজনের অন্তরে তুমি প্রশান্তি নাজিল করো। আমরা যেন আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, শ্রদ্ধার সাথে তাদেরকে অন্তরে ধারণ করতে পারি। আমাদেরকে শক্তি দাও। সম্মানিত ভাইয়েরা, এখানে লালপুলে ওভারপাস হওয়া দরকার, এটা বড় কোনো দাবি না। ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল, সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে। আবার চালু হয়েছে কিনা আমি জানি না, হয় নাই। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টা জেলায় আছে, বাকি 31টা জেলা বাকি আছে। আল্লাহ তাআলা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন, ফেনী ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে, ফেনী বঞ্চিত হবে না। এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে।
এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার, এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না। ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই। আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনীর স্টেডিয়াম। ফেনী একটা প্রসপারাস জেলা। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাআল্লাহ, যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য, সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য। এরকম আরো অনেকগুলা সমস্যা ফেনীর আছে, ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাআল্লাহ আমরা করব। আমরা যে তিনজন ভাইকে আপনাদের হাতে এখানে উপহার দিয়েছি, এখানে সিট তো তিনটা, তাই না? আমরা যাদেরকে উপহার দিয়েছি তাদেরকে কোনো দলের নয়, তাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিয়েছি। এখানে 11টি দল আমরা একাকার, আমরা এখানে আলাদা কিছু দেখব না। যাকে যে মার্কা দেওয়া হয়েছে এইটাই 11 দলের মার্কা। 11 দলের কর্মীদের চাওয়া পাওয়ার কিছু মান অভিমান থাকতে পারে। আজকে সবগুলা মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন। আপনারা থাকলে হয়ে যাবে? গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে, একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে হা। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা গড়তে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ
এই কাজে আমরা এগিয়ে যাব, কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন, এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন। আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন। সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন। খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মাদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ কোনো মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই, দুইজন ছাড়া, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। ঈসা নবীর তার কোনো পিতা ছিলেন না, কিন্তু মা ছিলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি। এই মার বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না। আমার ভাই রেজাউল করিম, আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, কি দোষ ছিল তাদের? আবু সাইদের কি দোষ ছিল? যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে, ডানা পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3 গুলি করেছে। আবু সাইদ দৌড় দেয়নি, কারণ বীরেরা পালায় না, বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। মহান প্রভুর দরবারে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয়, প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি বীর জন্ম দিয়ে দাও। এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। মা বোনেরা, বলা হয় যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায়, তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরেই বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এ 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। যারা এই কথাগুলা ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নূতন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমি আশ্চর্য, একজন বোন, তিনি কাপড়ে চুপড়ে অন্যরকম, তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আপনি কাকে চান আগামীর ক্ষমতায়? তিনি বলছেন জামাত। জামাত হলে আপনি এই ড্রেস পরতে পারবেন? বলে পরবো না, আপনাকে তো অন্য ড্রেস পরতে হবে। পরবো। আচ্ছা, আপনি জামাতকে কেন চান? বলে যে জামাত আসলে এই দেশটা ঠিক হবে। আবার জিজ্ঞেস করেন উনি যে জামাতের কোন কাজটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। হোলসাম, পুরাটা, আলাদা কিছু না। আমরা মায়েদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই যে মায়েরা আমাদেরকে এইভাবে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, তাদের এই যে দোয়াটা, এটা আমাদের শক্তি। ইনশাআল্লাহ
আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আলিম উলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছে। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বুঝেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আর কথা বাড়াবো না। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানেই 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এ জাতিকে আমরা আর বিভক্ত করতে চাই না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই 2 রাকাত নামাজের জন্য 4টা সেজদায় কেঁদে কেঁদে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আর আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। মানুষের প্রত্যাশার, জনগণের প্রত্যাশার একটা বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রত্যাশার একটা বাংলাদেশ যেন করতে পারি। এবার ফেনী এক আসনে, ডান দিকে আসেন, আমি ডানপন্থী। মাশাআল্লাহ, এখানে সুপ্রিম কোর্টের, এবং ধরেন, শক্ত করে ধরেন, আপনি আস্তে করে ধরলে তো এই পাল্লার ভার বহন করতে পারবেন না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং জজ কোর্টের, ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ভাই, তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে ফেনী 2 আসন, এটা সম্ভবত সদরের আসন না? আচ্ছা, দেখেন ঈগল কিভাবে আকাশে উঠতে চায়। ধরো, শক্ত করে ধরো ভাই, ঈগলকে ছাড়িও না, ধরো। এই ঈগলই এখানে দাড়িপাল্লা, এই ঈগল এখানে ছাতা, এই ঈগল এখানে দেয়ালগড়ি, এই ঈগল এখানে রিক্সা, এই ঈগল এখানে বই, এই ঈগল এখানে ফুলকলি। 11 দলের যত প্রতীক আছে সব এই ঈগলের সাথে আছে। আপনারা আছেন? কোন সে প্রতীক? কোন সে প্রতীক? আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে ফেনী 3, ধরো, শক্ত করে ধরো, পিছাবের মতো দাঁড়াইও না, বীরের মতো হাত তুলো। আরে ভাই, প্রতীকটা কি? আরো জুড়ে, আরো জুড়ে ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখ সকাল সন্ধ্যা মা বোনেরা, ভাই পিতারা সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সের জন্য। এবার বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আসুন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আওয়াজ তুলি। গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা, বিশেষভাবে যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আমার সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদের 15.5 বৎসরে যারা নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, সেই সমস্ত মজলুম ফেনীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা একটি 36 জুলাই পেয়েছিলাম, এই জন্য আজকে এখানে দাঁড়াতে পারলাম। আমরা একটি 36 জুলাই পেয়েছিলাম, এই জন্য সবাই এখানে আসতে পেরেছি। 36 জুলাইয়ের আগে এই ধরনের একটি দৃশ্য আমরা কল্পনাও করতে পারিনি। গোটা দেশ
ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশে ভরে গিয়েছিল। সেই যে 2006 সালের 28 অক্টোবর এরা তাদের খুনের তাণ্ডব শুরু করেছিল, ক্ষমতায় এসে পিলখানার হত্যাকাণ্ড, বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা, বিএনপির নেতৃবৃন্দকে হত্যা, আলেম উলামাকে হত্যা, সাংবাদিকদেরকে হত্যা, সিভিল সোসাইটির সদস্যদেরকে হত্যা, যারে ইচ্ছা হয়েছে তাকেই খুন করার মাধ্যমে খুনের রাজত্ব তারা শুরু করে। ফেনীবাসী, আপনারা ছিলেন আরো বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাস, এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না। বাট তারপরেও আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। সন্ত্রাসীদের লাল চক্ষুকে পরোয়া করেন নাই। আপনারা এবং আপনাদের বুকের সন্তানের রাস্তায় নেমে এসেছিল, পুরা জুলাই জুড়ে আন্দোলন করেছেন, আগস্টের 5 তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন। এখানে মহিপালে 12 জন আমাদের সহযোদ্ধা শাহাদত বরণ করেছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাতে ইসলামীর সবচেয়ে দুর্যোগকালীন কঠিন সময়ে যিনি কেন্দ্রীয় আমিরের দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, আপনাদের অনেকের শিক্ষক জনাব মকবুল আহমদ সাহেব। আল্লাহ তাআলা তার রূহের প্রতি সীমাহীন রাহমা এবং শান্তি বর্ষণ করুন।